গুড মর্নিং। আমরা আজকে আলোচনা করব উন্ড সম্বন্ধে। উন্ড হচ্ছে সার্জারির একটা বেসিক সাবজেক্ট। সার্জারির একটা বেসিক সাবজেক্ট হচ্ছে উন্ড। সার্জিক্যাল কেয়ার মানে এনি টাইপ অফ উন্ড কেয়ার। সার্জিক্যাল কেয়ার মানে এনি টাইপ অফ উন্ড কেয়ার। সুতরাং উন্ডের ম্যানেজমেন্টের প্রিন্সিপাল, উন্ডের বেসিক সম্বন্ধে জানা, সার্জারির বেসিক জানা। যেভাবেই তুমি সার্জিক্যাল কেয়ার এক্সপ্লেন করো সেখানে উন্ড আসবে। প্রথমেই হচ্ছে হোয়াট ইজ উন্ড। উন্ডের ডেফিনেশন কি? উন্ড আর আলসারের মধ্যে পার্থক্য কি আসলে? উন্ড হচ্ছে এনি টাইপ অফ ব্রেক ইন দ্য ইন্টিগ্রিটি অফ দ্য টিস্যু। ইন্টিগ্রিটি অফ দ্য টিস্যু, এটা হচ্ছে সার্জিক্যাল অ্যাসপেক্ট অফ ভিউ থেকে ডেফিনেশন। উন্ড হচ্ছে ব্রেক ইন দ্য ইন্টিগ্রিটি অফ দ্য টিস্যু ইজ কল্ড উন্ড। আলসার আমরা কি বললাম? আলসার হচ্ছে ব্রেক ইন দ্য কন্টিনিউটি অফ দ্য সারফেস এপিথেলিয়াম রেজাল্টিং ফ্রম স্লাপিং অফ ইনফ্লামেটরি নেক্রোটিক টিস্যু। এখানে একটা অতিরিক্ত শব্দ, রেজাল্টিং ফ্রম স্লাপিং অফ ইনফ্লামেটরি নেক্রোটিক টিস্যু, ব্রেক ইন দ্য কন্টিনিউটি অফ সারফেস এপিথেলিয়াম। ওই একই কথা তুমি যদি ওই ভাষায় বলো, এই যে লোকাল ডিফেক্ট অর স্কাভেশন, লোকাল ডিফেক্ট অর স্কাভেশন on the surface resulting from sloughing of inflammatory necrotic, ওই একই কথাই টিস্যু। অথবা breach in the continuity of the surface epithelium resulting from sloughing of inflammatory necrotic tissue। কিন্তু উন্ড হতে হলে স্লাপিং অফ ইনফ্লামেটরি নেক্রোটিক টিস্যু হওয়ার দরকার নেই। অন্য ভাষায় যদি আমরা বলি, তাহলে কোনো জায়গায় যদি একটা ক্ষত তৈরি হয়, ইমিডিয়েট যে ক্ষতটা হয় সেটা হচ্ছে উন্ড। তার মানে উন্ড ইজ এ ইমিডিয়েট ডিফেক্ট। আর আলসার হচ্ছে ওই উন্ডটায় যদি আলটিমেটলি ইনফ্লামেশন হয় এবং কিছু ইনফ্লামেটরি কোনো ডিফেক্ট যদি কনসিকুয়েন্স অফ ইনফ্লামেশন হয়, কোনো সারফেসের ডিফেক্ট যদি কনসিকুয়েন্স অফ ইনফ্লামেশন হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের আলসার। তাহলে উন্ড আর আলসারের মধ্যে হচ্ছে পার্থক্য এটা। উন্ড হচ্ছে ইমিডিয়েট ডিসরাপশন অফ দ্য টিস্যু, আর আলসার হচ্ছে কনসিকুয়েন্স অফ দ্য ডিসরাপশন অফ দ্য টিস্যু। কনসিকুয়েন্স আলটিমেটলি যেটা হবে সেটা আলসার। তো উন্ডকে আমরা ক্লাসিফাই করি কিভাবে? নানাভাবে উন্ডকে ক্লাসিফাই করা যায়, নানাভাবে উন্ডকে ক্লাসিফাই করা যায়। সার্জিক্যালি একটা বেসিক অ্যাসপেক্ট হচ্ছে র্যাঙ্ক অ্যান্ড ওয়েকফিল্ড ক্লাসিফিকেশন বলে। র্যাঙ্ক অ্যান্ড ওয়েকফিল্ড ক্লাসিফিকেশন, সেটা আমরা কি বলি?
টাইডি অ্যান্ড আনটাইডি উন্ড, এটা একটা ওল্ড ক্লাসিফিকেশন। তো অনেকে অনেকে টিডি অন টিডি বলে, যেভাবেই তুমি বলো না কেন, উচ্চারণ করো না কেন, আমরা ব্রিটিশরা সবসময় এটাকে টাইডি বলি, আমাদের উচ্চারণে আইটাকে আমরা জোর দিই। টাইডি, টাইডি মানে হচ্ছে ক্লিন অ্যান্ড ফ্রেশ। টাইডি কথাটার এমনি আবিধানিক অর্থ ক্লিন অ্যান্ড ফ্রেশ, টাইডি। তাহলে একই কথাটাই টাইডির ডেফিনেশন হয়ে যাচ্ছে। তাহলে উনটা হবে যে ফিজিক্যাল ইন্টারাপশন অফ দ্য টিস্যু, সেটা যদি টাইডি মানে ক্লিন হয়, ফ্রেশ হয়, ক্লিন হয়, ফ্রেশ হয়, এবং এটা কনসিকুয়েন্স অফ ইনসাইজড উন্ড, মানে কোনো ধারালো অস্ত্র দিয়ে যদি কাটা হয়, তাহলে এই তিনটা কথাই বলতে হবে, ক্লিন, ফ্রেশ অ্যান্ড ইনসাইজড উন্ড যদি হয়, দেন ইট ইজ টাইডি উন্ড। তাহলে এটার ক্লিন, ফ্রেশ অ্যান্ড ইনসিশনাল যদি হয়, তাহলে এর উল্টাটা কি হবে? এটা ক্লিন হবে না, কন্টামিনেটেড যদি হয়, ফ্রেশ না, এটা যদি ওল্ড হয়, এটা ইনসাইজড মার্জিন না হয়ে এটার মার্জিন যদি ক্রাস্ট আর অ্যাভালসড হয়, তাহলে সেটা আনটাইডি। তাহলে এখানে শব্দগুলো খুব পরিষ্কার। ক্লিন, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার থাকতে হবে, কোনো ময়লা থাকতে হবে না, এর মধ্যে কোনো কনফিউশন নাই। ইনসাইজড, এটা নিয়েও কনফিউশন নাই। ইনসাইজ টুন্ড একটা, আরেকটা আছে ক্রাস্ট আর অ্যাভালসড টুন্ড, আরেকটা আছে ফ্রেশ। হাউ মাস ইট ইজ ফ্রেশ, হাউ মাস ইট ইজ ওল্ড, এখানে একটা কথা। হাউ মাস ইট ইজ ফ্রেশ, ইউজুয়ালি 6 আওয়ার। উন্ডের 6 আওয়ারের মধ্যে যদি হয় সেটা ফ্রেশ, 6 আওয়ারের বেশি যদি হয় দেন ইট ইজ আনটাইডি। তার মানে একটা ইনসিশনাল উন্ডও যদি 6 ঘন্টার মধ্যে আমরা ডিসক্রাইব করি, দেন ইট ইজ টাইডি উন্ড। একটা ইনসিশন উন্ডকে যদি 6 ঘন্টার পরে আমরা ডিসক্রাইব করি, দেন ইট ইজ আনটাইডি উন্ড। ক্লিয়ার? এই জিনিসটা কোনো ক্লিয়ার হতে হবে, এখানে কোনো ঝামেলা থাকলে হবে না। ফ্রেশ, এখানে কোনো ডিভাইটালাইজ টিস্যু থাকবে না। আনটাইডি উড, ইট ইজ নট ফ্রেশ, ওল্ড, এখানে ডিভাইটালাইজ টিস্যু থাকতে পারে। উন্ডটা পুরনো হতে পারে, এখানে ডিভাইটালাইজ টিস্যু থাকতে পারে। আর একটা কথা আছে, টাইডি উন্ডে কোনো টিস্যু লস থাকবে না, কোনো টিস্যু লস থাকবে না, কাভারিং টিস্যুর লস থাকবে না। আনটাইডি উন্ডে সাধারণত টিস্যু লস থাকে। তাহলে এটা যদি আমরা পার্থক্য করি র্যাঙ্ক অ্যান্ড ওয়েকফুল ক্লাসিফিকেশন, তাহলে আমরা বলতে পারি টাইডি উন্ড হচ্ছে ইনসাইজড উন্ড, আনটাইডি উন্ড হচ্ছে ক্রাস্ট অ্যান্ড অ্যাভালসড উন্ড, টাইডি উন্ড হচ্ছে ক্লিন উন্ড, আনটাইডি কন্টামিনেটেড উন্ড। টাইডি উন্ড হচ্ছে হেলদি টিস্যু থাকবে অলওয়েজ, মার্জিনে ডিভাইটালাইজ টিস্যু থাকতে পারে। টাইডি উন্ডে সেলডম টিস্যু লস থাকবে না, ফ্রিকুয়েন্টলি টিস্যু লস থাকে আনটাইডি উন্ডে। দিস ইজ বেসিক ক্লাসিফিকেশন অফ উন্ড। এটা জানতে হবে যে এর সঙ্গে আরও উন্ডের ক্লাসিফিকেশন আছে। সেগুলো কি? উন্ড হতে পারে সিম্পল, হতে পারে কমপ্লেক্স, হতে পারে ইনক্লোজড, হতে পারে ওপেন, হতে পারে। আরেকটা জানো তোমরা, উন্ড ইনসিশনাল উন্ড হতে পারে, তারপর ল্যাসারেটেড উন্ড হতে পারে, পেনেট্রেটেড উন্ড হতে পারে, পারফোরেটিং উন্ড হতে পারে। এটাগুলো তোমরা পড়ে এসছো, কমিউনিটি ফরেন্সিক মেডিসিনে পড়ে এসছো, এগুলো এত জরুরি না এখানে। সিম্পল উন্ড কোনটাকে বলি? কমপ্লেক্স উন্ড আমরা বলি সিম্পল উন্ড। সিম্পল উন্ড অনলি স্কিন যদি ইনভলভ হয় তখন আমরা তাকে বলি সিম্পল উন্ড। কমপ্লেক্স উন্ড মানে এর সঙ্গে যদি আদার টিস্যু, ভেসেল, নার্ভ, টেন্ডন, বোন, মাসেল এগুলো ইনভলভ হয়, তখন দেন আমরা ইট ইজ কল্ড কমপ্লেক্স উন্ড। এটা খুব জরুরি কথা না, প্রসঙ্গক্রমে আসলো তাই বলে গেলাম। ক্লোজড উন্ড, ওপেন উন্ড, দিস ইজ ইম্পর্টেন্ট। ক্লোজড উন্ড মানে হচ্ছে উন্ড সারফেস tissue is disrupted but surface continuity is not lost, then it is closed wound. Tissue disruption হয়েছে but surface continuity is not lost, যেমন contusion, abrasion, whole surface of the wound, মানে main wound is not exposed, abrasion, hematoma, this is closed wound. আর open wound মানে incised wound, lacerated wound, crushed wound, penetrating wound, perforating wound, these are open wound. তাহলে
উনকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায়, তার মধ্যে টাইডি এবং আনটাইডিটা বিশেষ করে জানতে হবে। আর একটা কনফিউশন অনেক সময় আসে, সেটা হলো পেনেট্রেটিং উন্ড আর পারফোরেটিং উন্ডের মধ্যে। এটা ফরেন্সিক মেডিসিনে লট অফ ক্লাস ডেফিনেশন দেওয়া আছে, এখানে এত কিছুর দরকার নাই। পেনেট্রেটিং উন্ড হচ্ছে যে উন্ডের লেন্থ থেকে ডেপথটা বেশি হবে, জেলুরের লেন্থ বা ব্রেথ থেকে ডেপথ বেশি হবে, সেটা হচ্ছে পেনেট্রেটিং উন্ড। পারফোরেটিং উন্ড হচ্ছে যেটা সারফেস, দুটো সারফেস এপিথেলিয়াম যদি ইনভলভ করে, দেন ইট ইজ পারফোরেটেড উন্ড। তার মানে কোনো ক্যাভিটারি অর্গানে যদি উন্ড হয় সেটা হচ্ছে পারফোরেটেড উন্ড, আর কোনো ওয়ালে যদি ডিপ একটা উন্ড হয় সেটা হচ্ছে পেনেট্রেটিং উন্ড। তাহলে একটা উন্ডের তিনটা প্যারামিটার থাকে, লেন্থ, ব্রেথ অ্যান্ড ডেপথ। ডেপথটা যদি বেশি হয় তাহলে সেটা পেনেট্রেটিং উন্ড, আর দুটো সারফেসের এপিথেলিয়ামকে যদি কমিউনিকেট করে উন্ড, দেন ইট ইজ পারফোরেটিং উন্ড। তাহলে এখানে আমরা ডেফিনেশন থেকে বের হয়ে আসি। এখান থেকে আরো কিছু উন্ড আছে, ট্রাকশন উন্ড বা অ্যাভালশন উন্ড, ডিগ্লোবিং উন্ড। এই অনেক সময়, তারপর গানশট উন্ড, ওয়ার উন্ড, গানশট উন্ড, বিভিন্ন রকম উন্ড আছে। গানশট উন্ড মানে আদার ইউজুয়ালিটি পেনেট্রেটিং আর পারফোরেটিং উন্ড হয়। দুটো নতুন শব্দ এসছে আমাদের, ট্রাকশন উন্ড বা অ্যাভালশন উন্ড। কোনটা? অ্যাভালশন উন্ড। আর একটা আছে ডিগ্লোবিং উন্ড। অ্যাভালশন উন্ড, অ্যাভালশন উন্ড হচ্ছে লস অফ টিস্যু ডিউ টু ট্রাকশন ইঞ্জুরি, টেনে ছিঁড়ে নিয়ে আসা। হ্যাঁ, এটা হচ্ছে লস অফ টিস্যু উন্ড হবে, উন্ড অ্যাজ এ কনসিকুয়েন্স অফ লস অফ টিস্যু ডিউ টু ট্রাকশন ইঞ্জুরি। ট্রাকশন ইঞ্জুরি, কোনো জায়গা থেকে যদি ছিঁড়ে উঠে নিয়ে চলে আসে, অ্যাভালশন উন্ড। আরেকটা হচ্ছে ডিগ্লোবিং উন্ড। ডিগ্লোবিং উন্ড হচ্ছে কোনো এরিয়ার যদি কাভারিংটা নষ্ট হয়ে যায়, টোটাল কাভারিং নষ্ট হয়ে যায়, ডিগ্লোবিং উন্ড। কোনো এরিয়ার বা কোনো রিজিওনাল এরিয়ার যদি কাভারিংটা নষ্ট হয়ে যায়, যেমন স্কাল্পের যদি কাভারিংটা, স্কালের যদি কাভারিংটা চলে যায়, স্কাল্পটা চলে যায়, সফট টিস্যু পার্টটা চলে যায়, দেন ইট ইজ ডিগ্লোবিং উন্ড। হ্যান্ডের থেকে যদি হ্যান্ডের কাভারিং সফট টিস্যু চলে যায়, দেন ইট ইজ ডিগ্লোবিং উন্ড। ডিগ্লোবিং উন্ড আর ট্রাকশন উন্ডের মধ্যে অনেকগুলি অনেক এখানে মিল আছে, মেকানিজম অফ ইঞ্জুরির অনেক মিল আছে। তাহলে বাট দুটো আলাদা ডেফিনেশন অনুযায়ী বা আলাদা ডেফিনেশন। ট্রাকশন উন্ড বা অ্যাভালশন উন্ড এটা ডিপার টিস্যুতেও হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। হ্যাঁ, যে উন্ডের অ্যাটাচমেন্ট, এরিয়া অফ অ্যাটাচমেন্ট থেকে যদি বাই ট্রাকশন ইঞ্জুরির জন্য যদি এটা সেপারেটেড হয়ে যায়, আর অ্যাভালশন ইঞ্জুরি যদি টিস্যু লস হয়ে যায়, টোটালি লস হয়ে যায়, এবং কোনো সারফেস, কোনো রিজন যদি এক্সপোজড হয়ে থাকে ডিউ টু দ্য লস অফ টিস্যু, তাহলে দিস ইজ ডিগ্লোবিং উন্ড। ওইটা একটু দেখে নিও এই টার্মগুলো। এই টার্মগুলো কিন্তু বিভিন্ন সময় আসে, জিজ্ঞাসা করা হয়, ভাইবার সময় জিজ্ঞাসা করা হয় এই টার্মগুলো। ডিগ্লোবিং উন্ড, বিশেষ করে ডিগ্লোবিং উন্ড জিজ্ঞাসা করা হয়। এত সময় যেটা বললাম আমরা, এটা উন্ডের ক্লাসিফিকেশন বললাম, উন্ডের বেসিক ডেফিনেশন বললাম। আর একটা উন্ড তোমাদের অলরেডি আমি বলেছি, সেটা হলো সার্জিক্যাল উন্ড। এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, শুধু মনে করাই দেই। সার্জিক্যাল উন্ড 4 রকম হয়। এটা সার্জিক্যাল উন্ড মানে ইন্টেনশনাল উন্ড আমরা তৈরি করেছি। আর ওগুলো ছিল হচ্ছে স্পন্টেনিয়াস যেসব উন্ড নিয়ে বা ইনসিডেন্টাল যেসব উন্ড নিয়ে আমাদের কাছে রুগী আসে। আর সার্জিক্যাল উন্ড মানে যেগুলো আমরা তৈরি করি, চিকিৎসার প্রয়োজনে তৈরি করি, সেটা হচ্ছে ক্লিন উন্ড, ক্লিন কন্টামিনেটেড, কন্টামিনেটেড অ্যান্ড ডার্টি। এটা নিয়ে আমি আর বেশি আলোচনা করব না, জাস্ট মনে করে দিচ্ছি। এটা রিটেনে ফ্রিকুয়েন্টলি পড়ে, এটা সার্জিক্যাল উন্ডটা। ক্লিন, ক্লিন কন্টামিনেটেড, কন্টামিনেটেড, ডার্টি। এই সিকোয়েন্সটা যদি মনে রাখো তাহলে এর ডেফিনেশন মনে রাখা খুব সুবিধা। ক্লিন, ক্লিন কন্টামিনেটেড, ক্লিনের সঙ্গে ক্লিন কন্টামিনেটেড, আর এই ক্লিন কন্টামিনেটেডের পরে হলো কন্টামিনেটেড। তাহলে এই তিনটাতে মনে রাখতে সুবিধা। ক্লিন, ক্লিন কন্টামিনেটেড, দেন কন্টামিনেটেড, লাস্ট অন ইজ ডার্টি। এবার উন্ড আছে মানে যেটা আমাদের জানতে হবে, এতটুকুন আমরা জানলাম। এটা আমরা লেম্যান হিসাবেও জানবো, এর মধ্যে কোনো সায়েন্স নাই।
সায়েন্স হিসাবে আমাদের জানতে হবে একটা উন্ড কিভাবে আমাদের হিলিংয়ে যায়। মেডিকেল অ্যাসপেক্টটা, একটা উন্ডের মেডিকেল অ্যাসপেক্টের মধ্যে আমাদের দরকার একটা উন্ড কিভাবে হিলিং হয়, কিভাবে আমরা ক্লোজ করব, কিভাবে আমরা চিকিৎসা করব। এটা হলো বেসিক জিনিস হচ্ছে মেডিকেল অ্যাসপেক্ট। ক্লাসিফিকেশন অফ উন্ড হিলিং, এটা তোমরা জানো। উন্ড হিলিং হয় দুই রকম, হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন, হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন, বা প্রাইমারি হিলিং অ্যান্ড সেকেন্ডারি হিলিং। এটা কথায় কথায় আসবে পরীক্ষার সময়। এই যে বলছি, আমি আগেও বলছি, পড়ানোর সময় বিভিন্ন সময় কোশ্চেন বা বিভিন্ন সময় কথায় কথা আলসারে কিভাবে হিলিং হয়, যে কোনো উন্ড কিভাবে হিলিং হয়, যে কোনো লোকাল ডিফেক্ট কিভাবে হিলিং হয়। সার্জারি করার পর একটা জায়গায় গ্যাপ তৈরি করলে তুমি তুমি কি বললে, ক্রুশিয়েট ইনসিশন দিলে এবং ডিরুপিং করলে, সেখানে কিভাবে হিলিং হবে। তুমি ক্রুশিয়েট ইনসিশন দিলে, কার্বান কেলে, সেখানে কিভাবে হিলিং হবে। কথায় কথায় এটা আসবে। সুতরাং প্রিন্সিপাল অফ সার্জারি মানে এই জিনিসগুলো বারবার যে কোনো টপিকই তুমি পড়ো না বা আলোচনা করো না কেন, এইগুলি আসবে, এর থেকে বেরোনোর কোনো পথ নাই। সুতরাং এই গাঁথুনিটা যদি ভালো হয়, পরবর্তী যে কোনো সাবজেক্ট, যে কোনো ম্যানেজমেন্ট, সার্জিক্যাল কেয়ার অনেক সহজ হয়ে যাবে। এই প্রিন্সিপাল অফ সার্জারি সম্বন্ধে তোমার ভালো ধারণা থাকে, তাহলে পরের সাবপারগুলো খুব ইজি হয়ে যাবে। একটা উন্ড ক্লোজ করতে হয় কিভাবে, একটা উন্ড ম্যানেজের বেসিক জানলে পরে সব উন্ডেই একই ম্যানেজমেন্ট, সব উন্ডের ক্লোজারই এক, আলাদা করে জানার দরকার নাই। এটা প্লাস্টিক সার্জারি হোক, বার্নি হোক, ইনফেক্টিভ সার্জারি হোক, ডায়াবেটিক ফুটি হোক, সব জায়গায় একই প্রিন্সিপালের কোনো পার্থক্য নেই। তাহলে হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন, হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন কোথায় হয়, যেখানে উন্ড ডেজগুলো ক্লিন থাকে, উন্ডেজগুলো ইনসাইজড উন্ড হবে, উন্ড মার্জিন ক্লিন হবে, আর উন্ডেজগুলো ক্লোজলি অ্যাপোজ থাকবে। মানে উন্ডের মার্জিনগুলি একটার সঙ্গে একটা সুন্দরভাবে অ্যাপোজিশন থাকবে। উন্ডটা ইনসাইজড উন্ড হবে, উন্ড মার্জিন ক্লোজ ইনসাইজড উন্ড, কিন্তু তুমি ক্লোজলি অ্যাপোজিশন করো নাই, ফাঁকা রেখে দিছো, তাহলে সেটা কিন্তু প্রাইমারি হিলিং হবে না। প্রাইমারি ক্লিন হতে হবে, এটা ক্লোজলি অ্যাপোস্ট হতে হবে, হ্যাঁ, সুন্দরভাবে একটার সাথে একটা মুখে মুখে অ্যাপোস্ট হতে হবে, আর ক্লিন হতে হবে। এই কয়টা যদি হয় তাহলে সেটা হবে হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন। আর এর উল্টাটা, উন্ড ইজ নট ইনসাইজড, মানে উন্ডটা হচ্ছে ল্যাসারেটেড উন্ড হলো, উন্ড ইনসাইজ বাট ওয়াইডলি গ্যাপ, তাহলেও হবে না। সেক্ষেত্রে হবে হচ্ছে ডিলেড উন্ড হিলিং। উন্ড যদি ল্যাসারেটেড হয়, মার্জিন ল্যাসারেটেড হওয়ার পর মার্জিন আস্তে আস্তে অ্যাপোজিশন হবে কি দিয়ে, গ্রানুলেশন টিস্যু দিয়ে। উন্ড যদি ওয়াইডলি অ্যাপোস্ট হয়, ইনসাইজ বাই ওয়াইডলি অ্যাপোস্ট, সেক্ষেত্রেও ডিফেক্টটা ক্লোজ হতে গেলে পারে তোমাকে গ্রানুলেশন টিস্যু তৈরি হতে হবে ওখানে, অথবা সেখানে যদি ডেড বা ডিভাইটালাইজ টিস্যু থাকে সেগুলো স্লাপিং হবে, গ্রানুলেশন টিস্যু হবে, অ্যান্ড দেন ডিসলাপিং হবে, গ্রানুলেশন টিস্যু হবে, অ্যান্ড দেন উন্ড ক্লোজড হবে। তাহলে প্রাইমারি ইন্টেনশন হয় হচ্ছে কি দিয়ে, মেকানিজম, বেসিক মেকানিজম হচ্ছে টিস্যু রিজেনারেশন। বেসিক পার্ট হচ্ছে টিস্যু রিজেনারেশন, এখানে রিজেনারেশনটা বেশি। আর সেকেন্ডারি ইন্টেনশনে হচ্ছে ফাইব্রোসিস অ্যান্ড স্কার টিস্যু ফরমেশন। ফাইব্রোসিস অ্যান্ড স্কার টিস্যু ফরমেশনটা ডোমিনেন্ট, দুটোই কিন্তু ওভারল্যাপিং হয়। প্রাইমারি ইন্টেনশন বেসিক জিনিস হবে টিস্যু রিজেনারেশন, মিনিমাম স্কার টিস্যু ফরমেশন, মিনিমাম স্কার ফরমেশন, ফাইব্রাস টিস্যু ফরমেশন, মিনিমাম স্কার। মেনলি হবে টিস্যু রিজেনারেশন, ক্লোজ থাকবে, রিজেনারেশন সাথে ক্লোজ থাকতে হবে, এপিথেলিয়ামগুলো ক্লোজলি অপোজিশন থাকতে হবে। আর সেকেন্ডারি ইন্টেনশন হলে পারে এখানে বেসিক জিনিস হচ্ছে ফাইব্রোসিস অ্যান্ড স্কার ফরমেশন, অ্যান্ড টিস্যু রিজেনারেশনটা হবে শুধু সারফেসে, মিনিমাম টিস্যু রিজেনারেশন। তাহলে এই জিনিসটা যেন খেয়াল থাকে। হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন, হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন। এইবার আমাদের কতগুলো উন্ড হিলিং এর কি কি স্টেজ আছে,
সেটা একটু আমাদের জানতে হবে। আচ্ছা, উন্ড হিলিং এর কি কি স্টেজ আছে? স্টেজ অফ উন্ড হিলিং এটা জানতে হবে। তোমরা পড়ে এসছো, এটা ফিজিওলজিতে পড়ে এসছো, প্যাথোলজিতে পড়ে এসছো, স্টেজ অফ উন্ড হিলিং। এটাও কিন্তু পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয়। স্টেজ অফ উন্ড হিলিং, স্টেজ অফ বোন হিলিং, দুটোই কিন্তু জিজ্ঞাসা করে। হ্যাঁ, দুটোই সার্জারি, দুটোই একই টেবিলেও জিজ্ঞাসা করতে পারে, ভিন্ন ভিন্ন টেবিলেও জিজ্ঞাসা করতে পারে। উন্ড হিলিং, উন্ড হিলিং কোনো কোনো বইতে 3টা স্টেজ দেওয়া আছে, কোনো কোনো বইতে 4টা স্টেজ দেওয়া আছে। তোমরা প্যাথোলজিতে যেটা পড়ে এসছো সেটাই বলবা। প্যাথোলজিতে 4টা স্টেজ আছে। একটা হচ্ছে স্টেজ অফ হেমাটোমা ফরমেশন, স্টেজ অফ ইনফ্লামেশন, স্টেজ অফ প্রলিফারেশন অ্যান্ড স্টেজ অফ ম্যাচুরেশন অর রিমডেলিং। এটা তোমরা বলার চেষ্টা। কোনো কোনো বইতে স্টেজ অফ হেমাটোমা ফরমেশন বা হেমোস্ট্যাসিস, হেমাটোমা ফরমেশন, হেমোস্ট্যাসিস, এটা কোনো অনেক বইতে নেই, পুরোনো বইতে নেই। স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন 4টায়, 3টা বললেও হবে, বাট এই 4টা। হেমাটোমা ফরমেশন একটা বেসিক স্টেপ। প্যাথোলজিতে যে ছবি দেওয়া আছে তার সেখানে ছবি দেওয়া আছে। তাহলে 4টা স্টেজ অফ উন্ড হিলিং: স্টেজ অফ হেমাটোমা ফরমেশন, তারপরে হচ্ছে স্টেজ অফ ইনফ্লামেশন বা ইনফ্লামেটরি ফেজ বা স্টেজ, স্টেজ অফ প্রলিফারেশন বা প্রলিফারেটিভ ফেজ বা ফাইব্রোব্লাস্টিক ফেজ, যে কোনোভাবে বলো না কেন, স্টেজ অফ ম্যাচুরেশন অর রিমডেলিং, যে কোনোটাই বলতে পারো, এক এক বইতে এক একটা লেখা আছে। তাহলে এই উড হিলিং এর উপর ভিত্তি করেই কিন্তু বোন হিলিং, স্টেজ অফ বোন হিলিং এর উপর করা হয়েছে। বোন হিলিং এর কি কি স্টেজ আছে? ওই একই কথা। বোন হিলিং এর স্টেজ আছে, ওই প্রথম স্টেজ, স্টেজ অফ হেমাটোমা ফরমেশন। সেকেন্ড স্টেজে বলা হয় স্টেজ অফ প্রলিফারেশন ফেজ, বা ওখানে বলা হয় স্টেজ অফ সফট বোন ফরমেশন বা ফাইব্রো কার্টিলেজেনিয়াস ক্যালাস ফরমেশন। এক একটা বইতে এক এক রকম লেখা আছে। থার্ড স্টেজ হচ্ছে স্টেজ অফ বোন ফরমেশন অথবা স্টেজ অফ অসিফিকেশন। হ্যাঁ, এক এক বইতে এক এক রকম লেখা আছে। অ্যান্ড ফোর্থ স্টেজ হলো 4টা স্টেজ, কোনো কোনো বইতে 6টা স্টেজও করা আছে, এটা দিয়ে দরকার নাই, এইটার সাথে মিলাই তোমরা পড়ো। আরেকটা হচ্ছে লাস্ট স্টেজ হচ্ছে স্টেজ অফ রিমডেলিং, ওটা ওখানে ঠিক আছে, রিমডেলিং। তাহলে বোন স্টেজ অফ বোন হিলিংও কোনো কোনো বইতে 4টা স্টেজ, কোনো কোনো বইতে 6টা স্টেজ দেওয়া আছে, বাট বেসিক জিনিসই একই, এর সঙ্গে মিলায়ও তোমরা বলতে পারো। তাহলে উন্ড হিলিং হচ্ছে স্টেজ অফ হেমাটোমা ফরমেশন, স্টেজ অফ ইনফ্লামেশন, তার মানে সেলুলার ফেজ বা ইনফিল্ট্রেটিভ ফেজ। হেমাটোমা ফরমেশন এটা আমাদের লাগবে পরে, উন্ড ক্লোজারের ক্ষেত্রে এটা লাগবে। ইনফ্লামেটরি ফেজ, তাহলে এই যে ইনফ্লামেটরি ফেজ কখন শুরু হবে, ইনফ্লামেটরি ফেজ কখন শুরু হবে, কখন শেষ হবে? ইউজুয়ালি ইনফ্লামেটরি ফেজ শুরু হতে লাগে, স্টেজ অফ ইনফ্লামেশন আগেও বলেছি আমি উন্ডের ক্ষেত্রে, ইউজুয়ালি অ্যাটলিস্ট 6 আওয়ার লাগে, অ্যাটলিস্ট 6 আওয়ার লাগে হিল ইনফ্লামেশন শুরু হতে। পারসিস্ট করে কত? ইউজুয়ালি ফার্স্ট উইক, মানে 4 থেকে 6 দিন পর্যন্ত, বা তুমি যদি বলো আপ টু 7 ডেজও বলতে পারো, কোনো অসুবিধা নাই ইনফ্লামেটরি ফেজ। কিন্তু শুরু হয় হচ্ছে 6 ঘন্টা পরে ইনফ্লামেশন এস্টাবলিশড হতে অ্যাটলিস্ট 6 আওয়ার লাগে ইনফ্লামেশন। এরপর প্রলিফারেটিভ ফেজ, ইনফ্লামেশন হয়ে ওখানে ডেড টিস্যু অ্যান্ড ডেড ডিভাইটালাইজ টিস্যুকে ওগুলি সব খেয়ে ফেলবে ইনফ্লামেটরি সেল এসে। প্রথমে ম্যাক্রোফেজ কাজ করবে, সরি নিউট্রোফিল কাজ করবে, তারপরে ম্যাক্রোফেজ কাজ করবে। এরপর যখন উনটা ক্লিন হতে শুরু করবে তখন স্টেজ অফ প্রলিফারেশন বা গ্র্যানুলেশন টিস্যু ফর্মেশন শুরু হবে বা ফাইব্রোব্লাস্টিক অ্যাক্টিভিটি শুরু হবে, যেভাবেই ঘোরায় ফেরায় বলো না কেন। এখানে প্রলিফারেটিভ ফেজ মানে এখানে সেলুলার প্রলিফারেশন, ফাইব্রোব্লাস্ট অ্যান্ড এন্ডোথেলিয়াল সেল প্রলিফারেশন শুরু হবে, গ্র্যানুলেশন টিস্যু শুরু হবে, ডিপোজিশন শুরু হবে সেটা। এরপরে এই ডিপোজিটেড টিস্যুগুলি ফাইব্রোব্লাস্ট থেকে ফাইব্রোসাইট হবে, ম্যাচুরেশন হবে এবং উন্ডে স্ট্রেংথ ফিরে আসবে। আমি বিভিন্নভাবে ঘোরায় বলছি। ম্যাচুরেশন ফেজে হচ্ছে এখানে যেটা হয়, কি হয়, উন্ড কন্ট্রাকশন হয় অ্যান্ড উন্ডে স্ট্রেংথ রিগেইন করে। বাট একটা জিনিস মনে থাকবে কিনা আমি জানি না, মনে রেখো যে উন্ড স্ট্রেংথ, একটা উন্ড হয়ে যাওয়ার পর উন্ডের স্ট্রেংথ যত আস্তে আস্তে যত সময় যায় উন্ডের স্ট্রেংথ তত রিকভারি করে। উন্ডের স্ট্রেংথ
বা উন্ডের সারফেসের যে কাভারিংয়ের যে একটা প্রোটেকশন স্ট্রেংথ থাকে, কাভারিং স্ট্রেংথ থাকে, সেই স্ট্রেংথটা যত দেরি হয় তত এটা বেশি হয়। মনে করো এটা 1 মাস বয়সে 25% উন্ডের স্ট্রেংথ গেইন করে, আমি অ্যাপ্রক্সিমেট বলছি, এটা কিন্তু কোনো ফিগার না, বোঝানোর জন্যে। 2 মাস বয়সে এটা 70% গেইন করে, 3 মাস বয়সে এটা কথার কথা যে এটা 90% গেইন করে, এরকম যদি আমি মনে করি, এটা কিন্তু কোনো ফিগার না, বারবার বলছি, এটা লেখার দরকার নেই, বোঝানোর জন্যে। তাহলে একটা উন্ডের স্ট্রেংথ সব থেকে বেশি বা রিগেন করতে কত সময় লাগে, রিকভার করতে কত সময় লাগে, এটা নিডস অ্যাটলিস্ট 180 days, মানে 6 মাস। একটা উন্ডের স্ট্রেংথ রিগেইন করতে লাগে 6 মাস। বাট যেটা মনে রাখতে হবে, ন্যাচারাল ইন্টিগ্রিটি বা ন্যাচারাল স্ট্রেংথ অফ দ্য টিস্যু নেভার রিকভার। কখনোই সাধারণ স্ট্রেংথ কখনোই ফিরে আসবে না একটা উন্ড হলে পারে। অলওয়েজ উন্ড এরিয়া ইজ উইক, এটা মনে রাখতে হবে। বাট দিস ইজ ফর সারফেস ওন, এক্সটার্নাল সারফেস ওন। আর একটা কথা বলে নেই, এক্সটার্নাল সারফেস ওন, ইন্টারনাল সারফেস উন্ডের কিন্তু কোনো স্কার টিস্যু হয় না, কোনো স্কার টিস্যু হয় না। স্কেলেটাল মাসেল ছাড়া স্মুথ মাসেলে কিন্তু কোনো স্কার হয় না, কারণ স্মুথ মাসেল হচ্ছে ইট ইজ নট পারমানেন্ট সেল। স্মুথ মাসেল সেল আর নট পারমানেন্ট সেল। পারমানেন্ট সেলের যে হবে রিজেনারেশন হবে বা রিপেয়ার হবে, পারমানেন্ট সেলের হচ্ছে রিপেয়ার হবে বাই ফাইব্রোসিস। আর ল্যাবাইল সেল যেগুলো আছে সেগুলোর রিকভারি হয় বা রিজেনারেশন। কিন্তু সারফেস এপিথেলিয়ামও ল্যাবাইল সেল, ইনার সারফেস, এক্সটার্নাল সারফেস এপিথেলিয়াল ও ল্যাবাইল সেল, ইনার সারফেস এপিথেলিয়াল সেল ও ল্যাবাইল সেল বা টেম্পোরারি সেল বা রিজেনারেটিভ সেল। ইনার সারফেসে কিন্তু কোনো স্কার হয় না, স্কার হয় অনলি আউটার সারফেসে, এটা মনে রেখো। ইন্ট্রাইউট্রিন লাইফে যদি কোনো উন্ড হয় সেটাই কিন্তু কোনো স্কার হয় না। এর এক্সপ্লানেশন ইজ নট ক্লিয়ার। সারফেসে কেন স্কার হয়, ইনার আর এক্সটার্নাল সারফেসে স্কার হয়, ইন্টারনাল সারফেসে হয় না, ইটস নট ক্লিয়ার। ঠিক একইভাবে ইন্ট্রাইউট্রিন লাইফে যদি কোনো উন্ড হয় সেটারও কিন্তু কোনো স্কার তৈরি হয় না। তাহলে এই কনসেপ্টটাকে কিন্তু এখন অনেকে কাজে লাগানোর চেষ্টা করছে। কিছু কিছু প্যাথোলজি আজকাল চিন্তা করা হচ্ছে, মায়ের পেটের মধ্যে যদি ঠিক করে দেওয়া যায় তাহলে সেখানে স্কার তৈরি হবে না। যেমন এরকম একটা উন্ড হলো, চিন্তা করা হচ্ছে যে ক্লেপ লিপ যদি ইন্ট্রাইউট্রিন লাইফে ঠিক করে দেওয়া যায়, অপারেশন করে রিপেয়ার করে দেওয়া যায়, তাহলে সে বাচ্চা যেটা জন্ম নেবে তার কোনো স্কার হবে না। এটা ওটা কিন্তু একটা রিসেন্ট কনসেপ্ট, এটা মনে রেখো যে কোনোদিন শোনো নাই, এটা যেন মনে না হয়। তাহলে কি বলছিলাম, ফেজ বা স্টেজ অফ উন্ডিলিং, স্টেজ অফ হেমাটোমা ফরমেশন, স্টেজ অফ ইনফ্লামেশন, স্টেজ অফ প্রলিফারেশন, স্টেজ অফ ম্যাচুরেশন আর রিমডেলিং। আচ্ছা, এই যে এখন আমি যে কথাগুলো বললাম উন্ডিলিং এর স্টেজগুলো, এটা দিয়ে আমি এখন উন্ড ক্লোজার করব। উন্ড ক্লোজারের টাইপ কি, হোয়াট ইজ দ্য টাইপ অফ উন্ড ক্লোজার, এটাও উন্ড ক্লোজারের ক্ষেত্রে, উন্ড বা আলসার কভারেজের ক্ষেত্রে এই কথাটা আসবে। আমরা একটা উন্ড ক্লোজার করতে পারি 3ভাবে, সরাসরি উন্ড ক্লোজ করতে পারি 3ভাবে। আর উন্ড কাভারেজ আবার আলাদা জিনিস। উন্ড কাভারেজ হচ্ছে আমরা উন্ড মার্জিনকে ক্লোজ করতে পারি অথবা উন্ড এরিয়াকে আদার টিস্যু দিয়ে কভার করতে পারি, 2 রকমের। উন্ড ক্লোজ, সরাসরি উন্ড মার্জিনকে ক্লোজ করতে পারি আমরা 3ভাবে, সরাসরি উন্ড মার্জিনকে ক্লোজ করতে পারি আমরা 3ভাবে। সেটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড ডিলেট প্রাইমারি উন্ড ক্লোজার। প্রাইমারি কোনটা? প্রাইমারি হচ্ছে উন্ড যদি ইনসাইজড হয়, উন্ড যদি ক্লিন হয়, উন্ড যদি ফ্রেশ হয়, তাহলে আমরা সরাসরি এটাকে প্রাইমারি ক্লোজ করলে পারে। উন্ডটাকে অ্যাপোজিশন করার জন্য, মার্জিনকে অ্যাপোজিশন করার জন্য আমরা স্টিচ দিয়ে দেই ইমিডিয়েটলি, সেটা হচ্ছে প্রাইমারি ক্লোজার। প্রাইমারি ক্লোজার হতে ইনসাইজড উন্ড হতে হবে, ক্লিন হতে হবে, ফ্রেশ হতে হবে। ফ্রেশ মানে ইনফ্লামেশন এস্টাবলিশ হওয়ার আগে,
তার মানে 6 ঘন্টার মধ্যে যদি আমরা একটা উন্ডকে ক্লোজ করি তাহলে সেটা হবে প্রাইমারি ক্লোজার। এবং প্রাইমারি ক্লোজার করলে পারে যে হিলিংটা হবে সেটা হবে হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন। এবং এর সুবিধাটা কি, এটা আর্লি হিলিং হবে, মিনিমাম স্কার তৈরি হবে, তাড়াতাড়ি হিলিং হয়ে যাবে, মিনিমাম স্কার তৈরি হবে, অ্যান্ড এর কসমেটিক রেজাল্ট উইল বি মোর অ্যাকসেপ্টেবল কসমেটিক রেজাল্ট। তাহলে এবার সেকেন্ডারি উন্ড ক্লোজার কারে বলে? সেকেন্ডারি উন্ড ক্লোজার সেটা হচ্ছে উন্ডটা যদি ল্যাসারেটেড হয়, উন্ডে যদি গ্যাপ থাকে, উন্ডে যদি ডিভাইটালাইজ টিস্যু থাকে, তাহলে উন্ডে যদি ল্যাসারেটেড হয়, মানে কথাটা হলো আনটাইডি উন্ড, যেটা উন্ড যদি ল্যাসারেটেড হয়, তাহলে উন্ড যদি কন্টামিনেটেড হয়, কন্টামিনেটেড কথা আবার একটু আলাদা, উন্ড যদি ল্যাসারেটেড হয় মানে মার্জিনটা ইজ নট ক্লিন, অ্যাপোজিশন করা যাবে না। উন্ড যদি গ্যাপ থাকে, যেখানেও সরাসরি আমরা এক দুটো টিস্যুকে কাছাকাছি আনতে পারছি না, উন্ড গ্যাপ আছে। আবার উন্ড যদি ডেড অ্যান্ড ডিভাইটালাইজ টিস্যু আছে, ডেড অ্যান্ড ডিভাইটালাইজ টিস্যুটা ইমিডিয়েটলি আমরা বুঝতে পারছি না যে এটা ডেড অর অ্যালাইভ। তাহলে আমরা যদি কিছুদিন অপেক্ষা করি তাহলে ডেড টিস্যু হলে এটা ইমিডিয়েট আরও তাড়াতাড়ি মার্জিনগুলো, লাইন অফ ডিমার্কেশনগুলো ক্লিন হয়ে যাবে। এই তিনটা কন্ডিশনে একটা ল্যাসারেটেড উন্ড যদি হয়, যদি ওয়াইড গ্যাপ থাকে অ্যান্ড ডেড অ্যান্ড ডিভাইটালাইজ টিস্যু থাকে, তাহলে ডে বাই ডে ফেলে দিলাম, আরও থেকে যেতে পারে, সেটা আমরা কয়েকদিন অপেক্ষা করব। তাহলে ওই তিনটা ক্রাইটেরিয়া যদি থাকে, সেই উন্ডটায় কি হবে, ইনফ্লামেশন হবে, তারপরে গ্রানুলেশন টিস্যু ফর্ম হবে। গ্রানুলেশন টিস্যু যখন ফর্ম হবে তখন যদি উন্ডটাকে আমরা মার্জিনটাকে দুটোকে এক কাছাকাছি এনে সেলাই দিয়ে আটকে দেই, গ্রানুলেশন টিস্যু তৈরি হওয়ার পর, গ্রানুলেশন টিস্যু তৈরি হওয়ার পর যদি উন্ডকে আমরা পজিশন করি বাই স্টিচিং, বাই সুসার, দেন ইট ইজ কল্ড সেকেন্ডারি ক্লোজার। সেকেন্ডারি ক্লোজার, তাহলে সেকেন্ডারি ক্লোজার করব আমরা গ্রানুলেশন টিস্যু তৈরি হওয়ার পর। সে গ্রানুলেশন টিস্যু তৈরি হতে কয়দিন লাগে? গ্রানুলেশন টিস্যু তৈরি হতে ইউজুয়ালি সেকেন্ড উইকে যে হয়, আফটার 5 days। আর্লি ডেজটা অ্যাটলিস্ট 5 days, সহজ কথা হলো আফটার 1 week, মিনিমাম 1 সপ্তাহ লাগে। সব মনে রাখার সুবিধার জন্য 1 সপ্তাহ লাগে, বা 6 দিন মনে রাখতে পারো, 6 দিন মনে রাখতে পারে। 6 ঘন্টা লাগে ইনফ্লামেশন তৈরি হতে, আর 6 দিন লাগে গ্রানুলেশন টিস্যু তৈরি হতে। তার মানে অ্যারাউন্ড 7 days বা ফার্স্ট উইক বা 6 days পরে যদি গ্রানুলেশন টিস্যু হওয়ার পর, 6 দিনে যদি গ্রানুলেশন টিস্যু না হয়, 1 সপ্তাহ যদি গ্রানুলেশন টিস্যু না হয়, তাহলে কিন্তু আমরা সেকেন্ডারি ক্লোজার করতে পারবো না। ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আছে গ্রানুলেশন টিস্যু মার্জিনে তৈরি হতে হবে, তখন আমরা যদি ক্লোজ করি দেন ইট ইজ সেকেন্ডারি ক্লোজার। আর একটা গ্রুপ থেকে গেল, সেটা গ্রুপ উন্ড থেকে গেল, সেটা হচ্ছে উন্ড মার্জিন ইজ ক্লিন বা ইনসাইজড উন্ড, ক্লিন উন্ড, হ্যাঁ, বাট ডিলেড, 6 সপ্তাহ দেরি হয়ে গেছে, তাহলে সেটা কি হবে? অথবা উন্ড ইজ ইনসাইজড, হ্যাঁ, উন্ড ইজ ফ্রেশ, ইমিডিয়েট আছে, বাট মার্জিন ইজ কন্টামিনেটেড, দুটো কন্ডিশন। তাহলে উন্ড ইনসাইজড উন্ড বাট ডিলেড, ইনসাইজড উন্ড বাট কন্টামিনেটেড যদি হয়, তাহলে আমরা ইমিডিয়েটলি ক্রস করব না। আমরা ওই উন্ড মার্জিনে ইনফ্লামেশন হওয়া পর্যন্ত 6 ঘন্টা অপেক্ষা করব, যাতে উন্ড মার্জিনে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন হচ্ছে সেকেন্ড লাইন অফ প্রোটেকশন আমাদের। তাহলে ইনফ্লামেশন মার্জিনে হয়ে যাওয়ার পর যদি উন্ডকে আমরা স্টিচ দিয়ে ক্লোজ করি, তাহলে ইট ইজ ডিলেড প্রাইমারি ক্লোজার। তাহলে মনে রাখার সুবিধার জন্য একটা ফ্রেশ উন্ডকে যদি আমরা ক্লোজ করি সেটা প্রাইমারি ক্লোজার, ইনফ্লামেশন হওয়ার পর ক্লিন উন্ডকে যদি ক্লোজ করি তাহলে আমরা সেটা হচ্ছে ডিলেড প্রাইমারি ক্লোজার। আর গ্রানুলেশন টিস্যু হওয়ার পর যদি আমরা ডিপলি গ্যাপ বা ল্যাসারেটেড উন্ডকে ক্লোজ করি সেটাকে বলবে সেকেন্ডারি ক্লোজার। তাহলে এটা মোটামুটি উন্ড ক্লোজার হয়ে গেল। এই জন্য আমি আগে উন্ড হিলিংটা আগে বললাম, যে উন্ড হিলিং বললে উন্ড ক্লোজার বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু একেবারেই বোঝার জিনিস, বই পড়ায় কিন্তু এত কথাবার্তা বলা নাই।
এবং এটা সারা জীবন মনে রাখতে হবে। আচ্ছা, এবার হলো উন্ড কাভারেজ। উন্ড কাভারেজ আমরা কি করতে পারি? উন্ড কাভারেজ করতে পারি, সব জায়গায় প্রিন্সিপাল লাগবে। যদি উন্ড মার্জিনগুলো কাছাকাছি থাকে তাহলে আমরা ক্লোজ বাই সুসার, উন্ড ক্লোজ করি বাই সুসার। আর যদি মার্জিনগুলোকে কাছাকাছি না আনা যায় তখন আমরা কিভাবে ক্লোজ করি? হয় গ্রাফটিং করি অথবা ফ্লাপ দিই, বাই গ্রাফটিং অর ফ্লাপ। তাহলে উন্ড কাভারেজ করি আমরা তিনভাবে, বাই উন্ড অ্যাপোজিশন করে করি, মার্জিন অ্যাপোজিশন করে করি, উন্ড কাভারেজ বাই স্কিন গ্রাফটিং করে করি, উন্ড কাভারেজ বাই ফ্লাপ, বিভিন্ন রকম। হোয়াট ইজ স্কিন গ্রাফটিং, হোয়াট ইজ উন্ড ফ্লাপ, হোয়াট ইজ ফ্লাপ? গ্রাফটিং হচ্ছে, স্কিন গ্রাফটিং হচ্ছে কাভারেজ অফ দ্য স্কিন উন্ড বাই অটো ইমপ্লান্টেশন বা ট্রান্সপ্লান্টেশন, বা অটো ট্রান্সপ্লান্টেশন অফ স্কিন, মানে এক জায়গার থেকে স্কিন এনে আর এক জায়গায়। সেখানে পার্থক্য ট্রান্সপ্লান্টেশন আর ফ্লাপের মধ্যে। তাহলে পার্থক্য কি? সেখানে হচ্ছে একটা হচ্ছে ভাস্কুলার কন্টিনিউটি থাকবে না, আর একটা ভাস্কুলার কন্টিনিউটি থাকবে। আর ফ্লাপ হচ্ছে কাভারেজ অফ দ্য উন্ড বাই টিস্যু উইথ ইটস ভাস্কুলার কন্টিনিউটি। আর স্কিন গ্রাফটিং হচ্ছে, বা যে কোনো গ্রাফটিং হচ্ছে ট্রান্সপ্লান্টেশন অফ দ্য টিস্যু উইদাউট এনি বা ডিসরাপশন অফ ভাস্কুলার কন্টিনিউটি। ট্রান্সপ্লান্টেশন অফ টিস্যু বাই ডিসরাপ্টিং ইটস ভাস্কুলার কন্টিনিউটি। আর ফ্লাপ হচ্ছে কাভারেজ অফ দ্য উন্ড বাই টিস্যু উইথ ভাস্কুলার কন্টিনিউটি। যে ভাষায় তুমি বলো না কেন, বেসিকটা বুঝলে পারে তোমাকে ইংরেজি বাংলা যেভাবেই বলো বলতে কষ্ট হবে না, পাশ করার জন্যই বলতে পারবে। এই জিনিসগুলো কিন্তু খুব বেসিক যেন মনে থাকে। তাহলে উন্ড ক্লোজার একটা জিনিস, উন্ড কাভারেজ বা উন্ড সুসারিং, সুসার কয় রকম, বা ক্লোজারই বলি আমরা, আর উন্ড কাভারেজ একটু পার্থক্য আছে উন্ড কাভারেজ। আচ্ছা, উন্ড কাভারেজ আবার যদি ডিটেলস বলি, উন্ড কাভারেজ করি আমরা প্রথমে ইমিডিয়েট কাভারেজ করি, এটা আলটিমেট কাভার। ইমিডিয়েট কাভারেজ করি আমরা কি দিয়ে? ড্রেসিং করি। আলটিমেট কাভারেজ করি কি? এই যে সুসার করে, গ্রাফটিং করে অথবা ফ্লাপ করে, যেভাবে বলো না কেন, কথায় একই কথা ঘোরায় ফেরায় বলা। এবার কয়েকটা বেসিক জিনিস বললেই শেষ হয়ে যাবে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং উন্ড হিলিং, এটা তোমরা আগেও পড়ে এসছো। টিস্যু হিলিং বা উন্ড হিলিংয়ে কী কী ফ্যাক্টর আমরা আগেও বলছি। হ্যাঁ, এখানে কিন্তু প্র্যাকটিক্যাল ইস্যু। এই উন্ড মানে আমাদের সার্জিক্যাল উন্ড। বেসিক্যালি আমরা বলতে চাচ্ছি আমাদের উন্ডের যেটা আমরা ম্যানেজমেন্ট করবো সেখানে কী কী ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আমাদের কনসিডার করতে হবে। এটা লট অফ ফ্যাক্টর আছে, ফ্যাক্টরের কোনো শেষ নাই, এটি থিওরিক্যাল ডিসকাশন। কমনলি যেটা আছে সাইট অফ উন্ড। তাহলে উন্ড হিলিংটা সাইট অফ উন্ডের উপর নির্ভর করে। কোনো কোনো জায়গায় উন্ড হিলিং র্যাপিড হয়, কোনো কোনো জায়গায় দেরি হয়। এটা কিন্তু তোমাকে প্র্যাকটিক্যালি জানতে হবে। তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি একটা থাইরয়েড সার্জারি করলে কয়দিনে স্টিচ কাটবা, অ্যাবডোমেনে একটা সার্জারি করলে কয়দিনে স্টিচ কাটবা, হ্যাঁ, থাইতে একটা সার্জারি করলে কয়দিনে স্টিচ কাটবা, ব্যাকে একটা সার্জারি করলে কয়দিনে স্টিচ কাটবা। এটা কিন্তু একদম জানে। এখানে যদি কোনো উন্ড থাকে, কোনো লিশান থাকে, কোনো লাইপোমা থাকে, তোমাকে ইনভেরিয়েবলি জিজ্ঞাসা করা হবে যে ফেসে একটা সেবাসিয়াস সিস্ট আছে, তুমি এটাকে এক্সারসাইজ করলে কয়দিনে স্টিচ কাটবা, অথবা ক্লেপ লিপ অপারেশন করলে তুমি কয়দিনে স্টিচ কাটবা। খুব সিম্পল কথা। তাহলে মুখে কয়দিনে স্টিচ কাটি আমরা? খুব আর্লি হিলিং হয়, কারণ এখানে টিস্যু পারফিউশন ইজ ভেরি মাস হাইলি ভাস্কুলার টিস্যু। উন্ড হিলিং খুব র্যাপিড হয়। তাহলে সাইট অফ উন্ডের উপরও উন্ড হিলিং নির্ভর করে। কয়দিনে আমরা সেলাই কাটি? ইউজুয়ালি 4 দিনে, 4th পিওটিতে সেলাই কেটে দেয়। নেকে যদি হয় আমরা কয়দিনের সেলাই কাটি? নেকে সেলাই কাটি আমরা 5 দিনে, ফেচে 4 দিনে। নেকে যদি তুমি একটা লিম্পে কি বলে বায়োপসি করো, এক্সিশন বায়োপসি করো, লিম্ফ নোড বা একটা লাইপোমা থাকে, সেটা স্টিচ দিয়ে রাখলে সেই স্টিচটা কয়দিনে তুমি রিমুভ করবা। কারণ স্টিচ যদি আর্লি রিমুভ করলে উন্ড গ্যাপ হবে, আর লেট রিমুভ যদি করো, স্কিন কাটতে যদি দেরি করো, তাহলে কিন্তু ব্যাড স্কার হবে। হ্যাঁ, স্টিচ মার্জিনগুলো
পেনেট্রেটিং উন্ডের মতো ওখানে এপিথেলিয়ালাইজেশন হয়ে যাবে, স্টিচ যে স্টিচ উন্ড যেগুলো আছে, স্টিচ যেখানে যেখানে ঢুকছে ওইখানে ওই উন্ডগুলোর মধ্যে এপিথেলিয়ালাইজেশন হবে এবং মোর প্রমিনেন্ট স্কার হবে। তাহলে ফেসে হলো 4 দিন, নেকে 5 দিন। পেটে যদি কোনো আমরা ইনসিশন দেই, থোরাসিক ক্যাভিটিতে বা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে যদি আমরা কোনো ইনসিশন দেই, ইউজুয়ালি আমরা 7 দিন পরে কাটি, 7 দিন কাটি। থাইতে হলে কতদিন? থাইতে হলে কোনো ইনসিশন দিলে আমরা, থাইতে যদি কোনো অপারেশন করি আমরা 10 দিন পরে স্টিচ কাটি। আর ব্যাকে যদি আমরা কোনো অপারেশন করি, ব্যাক সাইডে, পিঠের উপরে বা ব্যাক সাইডে, তাহলে আমরা 2 সপ্তাহ পরে স্টিচ কাটি। এটা কিন্তু প্র্যাকটিক্যাল জিনিস, জানতে হবে। তাহলে সাইটের সাথে উন্ড হিলিংয়ের একটা সম্পর্ক আছে। স্ট্রাকচার ইনভলভ, কি কি স্ট্রাকচার ইনভলভ আছে, সেখানেও উন্ড হিলিংয়ের ব্যাপার আছে। যেমন স্টোমাকে যদি তুমি কোনো স্টিচ দাও, হিলিং, উন্ড হিলিং, স্টোমাক সারফেস এপিথেলিয়াল কন্টিনিউটি উইদিন 24 আওয়ারে হয়ে যায় স্টোমাকে, 24 আওয়ার টু 48 আওয়ার। আমি যখন পড়াই তখন বলছি স্টোমাকে 24 আওয়ার টু 48 আওয়ার। স্মল ইন্টেস্টাইনে এটা 48 আওয়ার টু 72 আওয়ার, মানে 2 থেকে 3 দিনের মধ্যে। আর ক্লোনে যদি তুমি কোনো অ্যানাস্টোমোসিস করো বা রিপেয়ার করো, তাহলে এটা 3 থেকে 4 দিনের মধ্যে হিলিং হয়ে যায়। তাহলে একটা 1 থেকে 2 দিন, একটা 2 থেকে 3 দিন, আর একটা 3 থেকে 4 দিন। তাহলে আমরা শেষটাই ধরি। তাহলে স্টোমাকে একটা অপারেশন করলে আমরা 2 দিন পরে তাকে খাবার দিতে পারি। ইন্টেস্টাইনে একটা অপারেশন করলে আমরা 3 দিন পরে তাকে খাবার দিয়ে দিতে পারি, এপিথেলিয়াল কন্টিনিউটি হয়ে যাবে। ক্লোনে অপারেশন করলে 4 দিনে খাবার দিতে পারি। আবার স্টোমাকের সাথে যদি আমরা ক্লোনের অ্যানাস্টোমোসিস করি, তখন আমরা কনসিডার করব কি, যেটা হাইয়েস্ট সেটা কনসিডার করব, তখন 4 দিন কনসিডার করব। স্টোমাকের সাথে যদি স্মল ইন্টেস্টাইনের অ্যানাস্টোমোসিস করি, তাহলে হাইয়েস্ট কোনটা? ইন্টেস্টাইনের 3 দিন। তাহলে এই জন্যগুলো যেগুলো প্র্যাকটিক্যাল ইস্যু, এগুলো যেন খেয়াল থাকে। একটা রোগীকে অপারেশন করে তুমি 7 দিন না খাওয়ায় রাখলে অকারণে, কোনো দরকার নাই। স্টোমাকের হিলিং ওই 24 ঘন্টা 48 ঘন্টাও যা হবে, 48 দিনেও তাই হবে। হ্যাঁ, ওটা বেশি দিন না খাওয়ায় রাখলে বেশি হিলিং হবে তা না। সুতরাং এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। স্ট্রাকচার ইনভলভ। তারপরে মনে করো স্ট্রাকচার ইনভলভ বোনের ক্ষেত্রে হলো, বোন হিলিং হতে কয়দিন লাগে? বোন হিলিং এর কথাও সেই রকম। বোনিং হিলিং এ বোনের জন্য হিলিং দেরি হবে। আর একটা হচ্ছে সাইট অফ বোন, এজ অফ দ্য বোন। একটা বাচ্চার যদি বোন ফ্র্যাকচার হয়, তার লাগবে 4 সপ্তাহ। আবার ওই একই জায়গায় ফ্র্যাকচার যদি ওল্ড এজে হয়, তার লাগবে 8 সপ্তাহ। আবার হাতে যদি লাগে 4 সপ্তাহ, পায়ের বোন ফ্র্যাকচার হলে লাগবে 8 সপ্তাহ, আর অ্যাডাল্ট হলে পারে লাগবে 16 সপ্তাহ। তাহলে আমি বলার জন্য মনে করার জন্য, সুতরাং এখানে অনেক ফ্যাক্টর হিলিংয়ের সাথে নির্ভর করে। এগুলো আমাদের কিছু কিছু জিনিস জানতে হবে। তাহলে হাতের হিলিংয়ের থেকে পায়ের হিলিংয়ে ডাবল সময় লাগে। 6 সপ্তাহ লাগলে ওটা 12 সপ্তাহ লাগবে বোন হিলিং হতে হলে। আবার ইয়াঙ্গার এজ গ্রুপের যে হিলিং হতে যে সময় লাগবে, ওল্ড হিলিং এজ গ্রুপে তাতে বেশি লাগবে। মেকানিজম অফ উন্ডিং, কি মেকানিজমে উন্ড হয়েছে? ইনসিশন উন্ড, ক্রাশ উন্ড, অ্যাভালশন উন্ড। ইনসিশন উন্ড হলে আর্লি হিলিং হবে, অ্যাভালশন উন্ড হলে দেরি লাগবে, ক্রাশ উন্ড হলেও দেরি লাগবে। সুতরাং মেকানিজম অফ উন্ডিং এর উপরও নির্ভর করবে উন্ড হিলিং। কন্টামিনেশন আছে কিনা, যদি কন্টামিনেশন থাকে তাহলে দেরি লাগবে, আর যদি কন্টামিনেশন না থাকে প্রাইমারি ক্লোজার করলে আর্লি হিলিং হবে। এবার একটা কথা বলে রাখি, আমরা যে প্রাইমারি ক্লোজার করি, সেকেন্ডারি ক্লোজার করি, ক্লোজার করার পর স্টিচ কাটতে বা হিলিং হতে ক্লোজার করার পর, মনে করো প্রাইমারি ক্লোজার করলাম, ইনসাইজ টুল, এটা আমরা যদি পেটে হয়, আমাদের 7 দিন পরে আমরা স্টিচ কাটবো। পেটেই একটা উন্ড যেটা গ্রানুলেশন টিস্যু হয়ে আছে, তাকে আমরা সেকেন্ডারি ক্লোজার করব। যেদিন আমরা ক্লোজার করব, ওর থেকে সেকেন্ডারি স্টিচ কাটতে আমাদের কিন্তু 7 দিন লাগবে না, তার আগেই আমরা কাটতে পারি। কেন? ওখানে অলরেডি উন্ড হিলিং এর অনেক স্টেজ ওখানে তৈরি হয়ে আছে, প্রলিফারেটিভ স্টেজ ওখানে তৈরি হয়ে আছে। অনেকে মনে করে বোধহয় সেকেন্ডারি ক্লোজার করলে দেরিতে স্টিচ কাটতে হয়, এটা কিন্তু না। যেমন ক্যাপিসার এটা খুব জিজ্ঞাসা করতো পরীক্ষায়, সেকেন্ডারি ক্লোজারের পর স্টিচ কি ওইভাবে কাটবা না আর্লি কাটবো? সেকেন্ডারি ক্লোজারের তো তুমি যখন করছো, উন্ড মার্জিনে অলরেডি হিলিং এর কয়েকটা স্টেজ হয়ে আছে, ওখানে হিলিং এর নতুন স্টেজ হতে হচ্ছে না। ইনফ্লামেটরি স্টেজ, হেমাটোমা স্টেজ অলরেডি পার হয়ে গেছে, কারণ অলরেডি প্রলিফারেটিভ স্টেজ আছে। সুতরাং সেকেন্ডারি সুসার দেওয়ার পর কিন্তু হিলিং আর্লি হয়, সেকেন্ডারি সুসার দেওয়ার পরে।
স্টিচ রিমুভাল অ্যান্ড সেকেন্ডারি ফিসারের মাঝের গ্যাপ কিন্তু আর্লিয়ার হবে প্রাইমারির থেকে, এটা যেন খেয়াল থাকে। এটা অনেকে জিজ্ঞাসা করে, তাদের এটা কেপি স্যার এটা বিশেষ করে জিজ্ঞাসা করতে হয়। অনেকেই এটার ভুল ধারণা আছে, সেকেন্ডারি ক্লোজার মানে দেরিতে কাটবো, তা কিন্তু না, ওখানে আর্লি হিলিং হয়। লস অফ টিস্যু, খুব সিম্পল জিনিস, টিস্যু লস না থাকলে উন্ড হিলিং আর্লি হবে, আর টিস্যু লস থাকে হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন, তার মানে অনেক সময় লাগবে। প্রেজেন্স অফ নেক্রোটিক টিস্যু অফ ফরেন বডি, একই কথা, নেক্রোটিক টিস্যু ফরেন বডি থাকলে এটাকে বাদ দিতে হবে এবং উন্ড ক্লোজার করতে হবে বাই সেকেন্ডারি ইন্টেনশন অথবা উন্ড কাভারেজ করে। ভেনাস আর লিম্ফেটিক স্ট্যাসিস, ভেনাস স্ট্যাটিস লিম্ফেটিক স্ট্যাসিস থাকলে হিলিং দেরিতে হয়, স্ট্যাসিস থাকলে। আচ্ছা, টিস্যু টেনশন, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সার্জারির একটা, বিশেষ করে প্লাস্টিক সার্জারি বা রিকনস্ট্রাকটিভ সার্জারি বা কসমেটিক সার্জারির একটা ইম্পর্ট্যান্ট রুল হচ্ছে টিস্যু টেনশনে ক্লোজার করা যাবে না। টিস্যু টেনশন যত কম হবে উন্ড হিলিং তত বেটার হবে, আর্লি হিলিং হবে, লেস স্কার হবে। টিস্যু টেনশন বা উন্ড মার্জিনে স্ট্রেস, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। উন্ড মার্জিনে যত স্ট্রেস পড়বে উন্ড তত বেশি দীর্ঘদিন ফাইব্রোসিস হবে, তত বেশি স্কার হবে, তত লেট হিলিং হবে। সুতরাং কোনো উন্ড যদি ক্লোজ করতে যেয়ে দেখো যে এটা টিস্যু টেনশন আছে, তাহলে এটা কষ্ট করে ক্লোজ করার দরকার নেই, জোর করে ক্লোজ করার দরকার নাই। সেক্ষেত্রে ফ্লাপ দেওয়া বা গ্রাফ দেওয়া অনেক ভালো, লেস স্কার হবে। টিস্যু টেনশন হলে হাইপারট্রপিক স্কার এবং কেলয়েড হওয়ার ঝুঁকি অনেক বেশি। হেমাটোমা, হেমাটোমা ইজ এসেনশিয়াল ফর উন্ড হিলিং, কারণ আমাদের উন্ড হিলিং এর ফার্স্ট স্টেপই ছিল স্টেজ অফ হেমাটোমা, বাট এক্সেস হেমাটোমা ইজ ইন্টারফেয়ার্স উইথ দ্য আর্লি হিলিং। এক্সেস হেমাটোমা যদি হয় উন্ড গ্যাপ থাকবে, উন্ড গ্যাপ বেশি হবে, সুতরাং হিলিং উইল বি ডিলেড। রিকারেন্ট ট্রমা, যে কোনো উন্ডের ক্ষেত্রে রিপেয়ার করার ক্ষেত্রে সেটা সফট টিস্যু হোক বোন টিস্যু হোক, তাকে রেস্টে রাখা জরুরি। অ্যাপোজিশন যদি তুমি রাখছো, সেই অ্যাপোজিশন আজকে এপিথেলিয়াল মার্জিন যেটা ক্লোজ আছে সেটা যদি আবার রাত্রের বেলা টেনশনে সরে যায়, তাহলে তো আবার সেটাই কন্টিনিউটি আসতে পারবে না, আবার সেটাকে ক্লোজ আসতে হবে কন্ট্যাক্ট করে, তারপরে আবার রিপেয়ার শুরু হবে। সুতরাং কোনো একটা উন্ড ম্যানেজমেন্টের জন্যে উন্ড রেস্টে রাখা খুব জরুরি। আমরা সফট টিস্যুর উন্ডগুলোকে আমরা স্টিচ দিয়ে কাছাকাছি এনে ড্রেসিং করে রাখি, রেস্টে রাখি। বোনের ক্ষেত্রে আমরা রিপোজিশন করে, বোনকে রিপোজিশন করে আমরা কাস্ট দিয়ে দেই, যে কোনো ধরনের এক্সটার্নাল কাস্ট ইন্টারনাল কাস্ট দিয়ে দেই রেস্টে রাখার জন্য। ধরনের একটা উন্ডের হিলিংয়ের জন্য রেস্ট একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। আর কিছু ফ্যাক্টর আছে যেটা আমাদের জেনারেল ফ্যাক্টর, সেগুলোর মধ্যে কি আছে যেটা ইন্টারফেয়ার্স উইথ হিলিং, যেমন ওই যে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট যদি হয়, কোনো জায়গায় যদি এক্স রে রেডিয়েশন করা হয়, ইমিউনো কম্প্রোমাইজের মধ্যে সব আসবে, ম্যালনিউট্রিশন অমুক তমুক এই যত আছে, স্টেরয়েড থেরাপি, ক্যান্সারের থেরাপি, ওই লোকাল এক্স রে রেডিয়েশন যদি দেই আমরা, বা ওখানে যদি কোনো রুগীর যদি কোনো জেনারেলাইজ ডিজিজ থাকে, যেমন টিবি থাকে, যদি তার টিবি থাকে, বা ওই বোনের ক্ষেত্রে যদি অস্টিওমাইলাইটিস থাকে, ইট অল ইন্টারফেয়ার্স উইথ হিলিং। এগুলো হচ্ছে আমাদের রিমোট ফ্যাক্টর, ইট ইজ নট সার্জিক্যালি কনসিডারেবল ফ্যাক্টর, বাট সার্জনের জন্য যে ফ্যাক্টরগুলো এর আগে বললাম, যে যতগুলি ফ্যাক্টর, আমি স্লাইডটা দিয়ে দেবো, পরে সব তোমরা এটা পেয়ে যাবো, এগুলি সব হচ্ছে কন্ট্রোলেবল ফ্যাক্টর। যেমন সাইট অফ উন্ড, স্ট্রাকচার ইনভলভ, মেকানিজম অফ উন্ড, কন্টামিনেশন, লস অফ টিস্যু, প্রেজেন্স অফ নেক্রোটিক টিস্যু আর ফরেন বডি, পোর ব্লাড সাপ্লাই, একটা কথায় বলি নাই, পোর ব্লাড সাপ্লাই। হিলিংয়ের জন্য ব্লাড সাপ্লাই এর তো কোনো বিকল্প নাই, যত ব্লাড সাপ্লাই ভালো হবে হিলিং তত ভালো হবে। যে মুখের ক্ষেত্রে বললাম হিলিং, ফেসিয়াল টিস্যুতে হিলিং ভালো হয়। ব্লাড সাপ্লাই মানে হচ্ছে সাপ্লাই অফ অক্সিজেন অ্যান্ড আদার নিউট্রিশন। এখানে একটা জিনিস বলে রাখি, আগে মানুষ মনে করতো হিমোগ্লোবিন যত বেশি হবে উন্ড হিলিং তত ভালো হবে, এটা আমি লেকচার ক্লাসের সময় বলেছি। ইট ইজ নট এখন দ্য ফ্যাক্ট। এখন বলা হয় যে হিমোগ্লোবিন যদি অ্যারাউন্ড 10 থাকে, হিমোগ্লোবিন যদি অ্যারাউন্ড 10 থাকে তাহলে সব থেকে বেশি হিলিং হয়। কারণ টিস্যু পারফিউশন বা ব্লাড সাপ্লাই, আমাদের ব্লাড সাপ্লাই হয় ক্যাপিলারি দিয়ে অথবা ব্লাড ভেসেল দিয়ে, ব্লাড ভেসেল অ্যান্ড ক্যাপিলারিজ দিয়ে। এখানে যদি ব্লাডের ভিসকোসিটি বেশি হয়, হিমোগ্লোবিন বেশি থাকলে ব্লাডের ভিসকোসিটি বেশি হবে, এটা ফিজিক্সের কথা। পারফিউশন নির্ভর করে
কিসের উপর? পারফিউশন নির্ভর করে কোনো জায়গায় টিস্যুর বা কোনো জায়গায় ফ্লো নির্ভর করে তার ডায়ামিটার অ্যান্ড ভিসকোসিটির উপর। সুতরাং ব্লাড ভেসেল যত চিকন হবে টিস্যু পারফিউশন তত কম হবে, ভিসকোসিটি যত বেশি হবে পারফিউশন তত ফ্লো তত কম হবে। সুতরাং হিমোগ্লোবিন বেশি হলে ভিসকোসিটি বেশি হবে, ব্লাড ফ্লো কম হবে। হিমোগ্লোবিন যদি 10 হয়, দিস ইজ এনাফ ফর এডুকুয়েট টিস্যু অক্সিজেনেশন। এই জন্যে আজকাল বলা হয় কন্ট্রোলড এনেমিয়া ইজ বেটার ফর কন্ট্রোলড উন্ড হিলিং। কন্ট্রোলড এনিমিয়া, হিমোগ্লোবিন 10 কিন্তু বাই ডেফিনেশন ইট ইজ এনিমিয়া। সুতরাং কন্ট্রোলড এনিমিয়া হতে আমাদের কন্ট্রোলে থাকতে হবে, ইজ বেটার ফর কন্ট্রোলড উন্ড ম্যানেজমেন্ট। যে উন্ডটা আমাদের কন্ট্রোলে আছে, একটা আমাদের নিজস্ব একটা প্ল্যান করা উন্ড, সেখানে উন্ড হিলিং বেশি হবে। এই জন্য অনেক দেশে ইভেন সিঙ্গাপুরে ট্রান্সফিউশন এখন অটো ট্রান্সফিউশন করা হয়। যার ব্লাড অনেক সার্জারিতে অটো ট্রান্সফিউশন, অপারেশনের আগে তার ব্লাডটা রাখা হয়, সে ব্লাড ডোনেট করে এবং ওই ব্লাডটাকে রিপ্লেস করা হয় ফ্লুইড দিয়ে। তাতে তার কি হচ্ছে, ব্লাডটাকে সে রেখে দিতে পারছে এবং টিস্যু পারফিউশনের ইমপ্রুভ করার জন্য তার কন্ট্রোলড এনিমিয়া হয়ে ভলিউম তো আমরা রিকভার করছি ফ্লুইড দিয়ে, তাহলে ফ্লুইডিটি বাড়বে, টিস্যু পারফিউশন ঠিক থাকবে। এই যে ব্লাডটা অপারেশনের সময় লস হবে সেই লসটাকে আমরা প্রয়োজন হলে রিপ্লেস করব, সে যে ব্লাড প্রি অপারেটিভলি ডোনেট করে রাখছিল সেটা দিয়ে। অটো ট্রান্সফিউশন এটা অনেক দেশে, পৃথিবীর উন্নত দেশে কন্ট্রোলড সার্জারির ক্ষেত্রে, প্ল্যান সার্জারির ক্ষেত্রে অটো ট্রান্সফিউশনের জন্য এই প্রিন্সিপিল এখন মেনটেন করা হয়। সুতরাং হিমোগ্লোবিন 10 ইজ সাফিসিয়েন্ট। এটা বেলি ল্যাবে একটা চার্ট করে সুন্দর করে দেওয়া আছে। হিমোগ্লোবিন 10 পর্যন্ত ভালো টিস্যু পারফিউশন হবে, 10 থেকে 8 পর্যন্ত ট্রান্সফিউশন লাগবে না। হিমোগ্লোবিন 8 থেকে 10 গ্রাম পার ডিএল পর্যন্ত যদি এক্সেসিভ লস না হয়। কিন্তু হিমোগ্লোবিন যদি 8-এর নিচে চলে আসে তাহলে অবশ্যই ট্রান্সফিউশন করে, বা 8 বা 6-এর নিচে চলে আসে তাহলে 6-এর নিচে চলে আসলে তাকে আগে ট্রান্সফিউশন করে ফিট করে নিতে হবে, 8-এর নিচে থাকলে তাকে ব্লাড দিয়ে নিতে হবে, ব্লাড রাখতে হবে অপারেশনের সময়। একটা সুন্দর একটা চার্ট দেওয়া আছে, দেখো ট্রান্সফিউশন চ্যাপ্টারে বেলি ল্যাবেই একটা চার্ট দেওয়া আছে, 4 লাইনের একটা চার্ট দেওয়া আছে হিমোগ্লোবিন সম্বন্ধে। যাই হোক, তাহলে এটা আমরা অল্প বলে ফেললাম উন্ড হিলিং সম্বন্ধে, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে উন্ড ফ্যাক্টর। আর কিছু আছে জেনারেল ফ্যাক্টর অফ উন্ড হিলিং, এটা তোমরা আগেও বলেছি আমি। সেটা কি কি আছে? জেনারেল ফ্যাক্টর অফ উন্ড হিলিং, এজের সাথে নির্ভর করে, ওবেসিটি, যাদের এজ কম তাদের উন্ড হিলিং ভালো হয়, এজ যাদের বেশি উন্ড হিলিং তাদের কম হয়, ওবেসিটিতে উন্ড হিলিং পুয়ার হয়, স্মোকারদের উন্ড হিলিং পুয়ার হয়, ম্যালনিউট্রিশনে উন্ড হিলিং পুয়ার হয়, ভিটামিন সি অ্যান্ড মিনারেল ডেফিসিয়েন্সি, ম্যালিগনেন্সি, ইউরেমিয়া, জন্ডিস, ডায়াবেটিস, ইমিউনোসাপ্রেশন, হ্যাঁ ওই যে ইমিউনোসাপ্রেশন বা আদার যেসব ফ্যাক্টর আমি বলছিলাম, দিস ইজ দ্য জেনারেল ফ্যাক্টর দ্যাট ইন্টারফেয়ার্স উইথ উন্ড হিলিং। এটা আমি শুরুতেও তোমাদের বলেছিলাম, ফ্যাক্টর ইম্পেয়ার্স উন্ড হিলিং। সেখান থেকে এখানে আরও অনেক ফ্যাক্টর বেশি বলা আছে, থিওরিটিক্যাল কথা, এটা অনেক সময় রিটেনের কোশ্চেনে থাকে। সুতরাং অ্যাকর্ডিং টু দ্য মার্ক অনুযায়ী তোমরা 5টা-7টা করে লিখলেই হবে ফ্যাক্টর। তাহলে মোটামুটি উন্ড হিলিং সম্বন্ধে এইটুকুন আমাদের জানলেই হবে। এবার লাস্ট কথা, এই সবগুলো কথা আমি এক জায়গায় করে বলবো, সেটা কি? প্রিন্সিপিলস অফ উন্ড ম্যানেজমেন্ট একসাথে। কারণ তোমাকে এই যে কোশ্চেন পড়ানোর সময় বারবার বলছিলাম আরটিএ ম্যানেজমেন্ট কি করবা, হ্যাঁ ওই গানশট উন্ডুর ম্যানেজমেন্ট কি করবা। উন্ড ইজ উন্ড, যেভাবেই আসে সার্জনের কাছে একটা ডিফেক্ট নিয়ে চলে আসবে, সেটার ম্যানেজমেন্ট সব জায়গায় প্রিন্সিপিল এক। যদি ইমার্জেন্সি হয় বা ট্রমেটিক উন্ড হয়, তোমাকে এটিএলএস দিয়ে শুরু করতে হবে, অল ট্রমেটিক উন্ড। হ্যাঁ, ট্রমেটিক উন্ড যদি হয় এটিএলএস দিয়ে শুরু করতে হবে। হোল পেশেন্ট শুড বি এক্সামিন অ্যাকর্ডিং টু দ্য অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট এটিএলএস প্রিন্সিপিল অনুযায়ী। এবং রিসাসিটেশন করব, তাহলে পেশেন্টের রিসাসিটেশন করতে হবে ট্রমেটিক উন্ডে এটিএলএস অনুযায়ী। রিসাসিটেশনের পর আর আসলে উন্ড কেয়ার। উন্ড কেয়ারের আবার দুটো পার্ট, একটা হচ্ছে লোকাল উন্ড কেয়ার, একটা হচ্ছে রিমোট উন্ড কেয়ার। রিমোট উন্ড কেয়ার হচ্ছে, সেটা আমি বলছি। লোকাল উন্ড কেয়ার কি অলরেডি আমি বলে ফেলছি। প্রথমেই হচ্ছে একটা উন্ড নিয়ে আসলে উন্ডের রক্ত ব্লিডিং বন্ধ করতে হবে, হেমোস্ট্যাসিস করতে হবে। তারপরে কি করতে হবে? উন্ডটাকে এক্সপোজ করতে হবে, দেখতে হবে কোনো রিপেয়ারেবল কিছু আছে কিনা। হেমোস্ট্যাসিস করার পর, বা হেমোস্ট্যাসিস এবং উন্ড এক্সপোজার একই সঙ্গেও বলতে পারো, আমি স্টেপ অনুযায়ী বলি যদি,
হেমোস্ট্যাসিস কন্ট্রোলের মতো আনতে হবে। তারপরে উন্ড এক্সপোজ করে দেখতে হবে যে ইমিডিয়েটলি রিপেয়ারেবল কোনো ফ্যাক্টর আছে কিনা। ভাস্কুলার কন্টিনিউটি আমাদের ফিরে আনতে হতে পারে, অথবা আমাদের নার্ভের কন্টিনিউটি ফিরে আনতে হতে পারে, এগুলো আমাদের দেখে, অথবা ডেড অ্যান্ড ডিভাইটালাইজ টিস্যু থাকে আছে কিনা সেটা খুঁজে দেখতে হবে, ফরেন বডি আছে কিনা সেটা খুঁজে দেখতে হবে। তাহলে উন্ড এক্সপোজার লাগবে, এডুকেট এক্সপোজ। তারপর হচ্ছে উন্ড টয়লেটিং, যদি কোনো ময়লা ছেঁড়া কাটা থাকে সেগুলো আমাদের পরিষ্কার করে ফেলতে হবে, ডিকন্টামিনেশন অ্যান্ড ওয়াশ করতে হবে উন্ড। সাথে আমাদের উন্ড যদি কোনো ডেড অ্যান্ড ডিভাইটালাইজ টিস্যু থাকে সেগুলোকে আমাদের বাদ দিতে হবে, সেটাকে আমরা বলি উন্ড ডেব্রাইডমেন্ট। তাহলে হেমোস্ট্যাসিস, উন্ড এক্সপোজার, উন্ড ডেব্রাইডমেন্ট, তারপর উন্ড টয়লেটিং অ্যান্ড দেন উন্ড কাভারেজ। উন্ড কাভারেজ হচ্ছে ইমিডিয়েট উন্ড কাভারেজ হচ্ছে ড্রেসিং বা ক্লোজার অ্যাকর্ডিংলি, যে ধরনের উন্ড হবে সেই অনুযায়ী। আমরা আরটিএ হলে তো ক্লোজার করব না, কাভার করব, আমরা ড্রেসিং করে রাখবো, বন্ধ করে রাখবো। আলটিমেট কাভারেজ হচ্ছে বাই সুসার, স্কিন গ্রাফটিং অর ফ্লাপ, সব জায়গায় একই প্রিন্সিপাল। আর রিমোট কিছু ফ্যাক্টর আছে, তো উন্ডকে ক্লোজ করলাম আমরা। উন্ডের সঙ্গে আর রেকর্ড কিপিং অ্যান্ড রিপোর্টিং ইজ ইম্পর্ট্যান্ট। একটা গান শট তোমাকে রিপোর্ট করতে হবে, এটা এটা হোমিসাইডাল সুইসাইড উন্ড বা কোন ধরনের উন্ড এটা তোমাকে, অথবা একটা রেপ উন্ড আসলো, তোমাকে এটা রিপোর্টেবল উন্ড রিপোর্ট করতে হবে এবং রেকর্ড কিপিং করতে হবে। কি পেয়েছো তুমি সেটা তোমাকে অবশ্যই, কারণ এগুলো মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স আছে। কি কি কোথায় কোথায় উন্ড ছিল, কতটুকু উন্ড ছিল, কত ডেপথ ছিল, ওখানে কোনো এভিডেন্স তুমি পেয়েছো কিনা, ওখানে কোনো গান শট পেয়েছো কিনা, বোমার কোনো এভিডেন্স পেয়েছো কিনা, রেপের কোনো এভিডেন্স পেয়েছো কিনা, এভরিথিং তোমাকে রেকর্ড রাখতে হবে। ইট ইজ পার্ট অফ উন্ড কেয়ার। তারপরে টিটিনাস প্রোফাইল্যাক্সিস, আগেই বলছি টিটিনাস প্রোফাইল্যাক্সিস ওই একই কথা। টিটিনাস প্রোফাইল্যাক্সিসের উন্ড কেয়ার একটা, অ্যাক্টিভ ইমিউনাইজেশন একটা, অ্যান্টিবায়োটিক একটা, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনাইজেশন একটা, অ্যান্টিবায়োটিক একটা, প্রতিটারই আবার স্টেপ আছে, একই কথা ঘুরে ঘুরে। একটা উন্ড নিয়ে আছে, তার কষ্ট কি, অ্যানালজেসিক, তাকে ব্যথার ওষুধ দিতে হবে, এটা উন্ড কেয়ারের মধ্যে। অ্যান্ড অ্যান্টিবায়োটিক যদি প্রয়োজন হয়, যদি আমার উন্ডের অ্যান্টিবায়োটিকের সব জায়গায় অ্যান্টিবায়োটিক, একটা ক্লিন উন্ডে অ্যান্টিবায়োটিকের দরকার নেই, প্রয়োজন নেই, অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা অনুযায়ী বা কনসেপ্ট অনুযায়ী আর স্ট্যান্ডার্ডস আর প্র্যাকটিস অনুযায়ী। কিন্তু যদি কন্টামিনেটেড উন্ড বা ল্যাসারেটেড উন্ড হয় তোমাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। দিস ইজ অল অ্যাবাউট উন্ড ম্যানেজমেন্ট। তাহলে এটিএলএস রিসাসিটেশন, তারপর উন্ড কেয়ার অ্যান্ড রিমোট কেয়ারের মধ্যে রেকর্ড কিপিং অ্যান্ড রিপোর্টিং, টিটিনাস প্রোফাইল্যাক্সিস, অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টিবায়োটিক। দিস ইজ অল অ্যাবাউট উন্ড। মানে উন্ডের কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। এরকমভাবে তুমি অর্গানাইজড ওয়েতে উন্ড সম্বন্ধে কোথাও ডেসক্রিপশন তুমি পাবে না, কোনো বইতে পাবে না। সেজন্য আমি এটা একটু বললাম, সময় হয়তো একটু হয়ে গেছে, তাহলে এটা তোমাদের থাকুক। আর এর মধ্যে কোনো কোশ্চেন আছে কারোর? ঈদের আগে তো বোধহয় আর ক্লাস হচ্ছে না। ঈদের পরে তোমরা যারা লাইনে আছো, ঈদের পরে আমাকে জানাও তোমাদের রেসপন্সিবিল যে আছে, যে কবে তোমরা ক্লাস করতে চাও। যত আর্লি শুরু করতে পারো, সবাই তো বাড়িতেই ঈদ করবা, তত ভালো। সময় কিন্তু দ্রুত চলে যাচ্ছে। এই যত কথা যে শুনছো এই অনেক কাজে লাগবে, না পড়লেও শুনলেও অনেক কাজে লাগবে। একবার যদি একটু নাড়াচাড়া করো বা চোখ বোলাও, এটাও অনেক কাজে লাগবে। কারণ এই প্রিন্সিপিলটা আর কেউ পড়াবে না, প্রিন্সিপিলটায় ঝামেলা, কেউ পড়াতে চায় না। কিন্তু এই প্রিন্সিপিল কিন্তু ঘুরে ফিরে তোমার কাছে আসবে, তোমার নিজের জন্যও কাজে লাগবে, পরীক্ষার জন্য। যখন ঘুরে ফিরে এই যে উন্ড ম্যানেজমেন্টের কথা, যেখানে যাও, আলসার ম্যানেজমেন্টও এই কথা লাগবে, ওই গানশট উন্ড ম্যানেজমেন্টও এই লাগবে, ওই টিটিনাসপ্রন উন্ডও এটা লাগবে, ওই সেও একটা লাগবে, কার্বান তেলও এটা লাগবে, একই কথাই ঘুরে ফিরে লাগবে। এই প্রিন্সিপাল সব জায়গায় কাজে লাগবে। আর যে কোনো উন্ড ম্যানেজমেন্টে যদি তোমরা এই প্রোটোকল অনুযায়ী সাজিয়ে পড়ো, তাহলে নিজেদের মতো তৈরি করে নিতে পারবা। কোনো জায়গায় উন্ড ম্যানেজমেন্ট এত জটিল কিছু মনে হবে না। কারোর কোনো কোশ্চেন আছে? আজকের যে লেকচার আছে এটা তোমরা স্ক্রিনশট পেলে অনেকটা সহজ হয়ে যাবে। আমি যে কথাগুলো একটু লাস্টের দিকে দ্রুত বলছি, তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না আমি। হ্যাঁ, এটাও দেখলে পারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, থাকুক আজকে।